আজকে আমরা যারা এসেছি তাদের সবারই আই গেস 30-র কম বয়স। আপনারাই কিন্তু দেশের বড় অংশের প্রতিনিধিত্ব করছেন। অ্যারাউন্ড I think 70% of the population is below 30 or so. এবার যারা ভোটার আছেন তার মধ্যে 50 মিলিয়ন ভোটার, মানে 5 কোটি ভোটার হলো 30-এর কম বয়স। স্বভাবতই আপনারা যা ভাবেন দেশের প্রান্তিক মানুষরাও তাই ভাবে, কম বেশি, এবং শিক্ষিত সমাজও তাই ভাবে। আমাদের বিগত 15 বছরে আমাদের রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে কুক্ষিগত করে একটি অলিগার্কি এবং ক্লেপ্টোক্রেসিকে ফুয়েলিং করা হয়েছে, দেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে দেশের সম্পদ কিভাবে বিদেশে পাচার করা হয়েছে আমরা সবাই দেখেছি। দেশের সবচাইতে প্রেসিং ইস্যুগুলো, মানুষের পেটে ভাত ছিল না, আমরা 2022-এর ফেব্রুয়ারি পরে আরো বেশি 40% বেশি গরিব হয়ে গেছি। রুয়া বলেছে আমি এখানে সবচেয়ে রিচ, তা আমিও 40% বেশি পুয়ার হয়ে গেছি আসলে ফেব্রুয়ারি 2022-এর পরে। এটা তো আমরা বুঝি না, আমরা আগে যা কামাতাম তার চেয়ে কম, 40% কম কামাই এখন। এটা নিয়ে আমরা কজন কথা বলি আসলে? তো এই বিষয়গুলো, আমাদের এই যে প্রেসিং নিডস গুলো, সেগুলো নিয়ে গত 15 বছর আমরা কথা বলতে পারিনি। এখন যখন আমাদের কথা বলার পরিবেশ আসছে, আমরা সবকিছু নিয়ে কথা বলছি। আমাদের দেশে আইনের অভাব নাই, আইনের প্রয়োগের একটা সদিচ্ছার অভাব আছে। আমাদের দেশে যে পরিমাণ আইন আছে, we don't need any more laws, we don't need any more reforms, we just need the implementation of laws, and we need elections after every 5 years. That's the basic reform we need, and after that everything will be in order. এটা আমার কথা না, এটা কিন্তু সমাজবিজ্ঞানীদের কথা, যে উন্নয়নশীল দেশে 5 বছর পর পর নির্বাচন হলে 70% পর্যন্ত সামাজিক সমস্যার কিন্তু সমাধান সম্ভব। কিন্তু আমাদের দেশে গত 15 বছরে আমরা সেটা দেখি নাই। 2010-এ আমরা যে সমস্যাগুলো নিয়ে কথা বলতাম, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু আমরা 2025-এ বসে কথা বলছি। আমাদের দেশটা 15 বছর পিছিয়ে দিয়ে গেছে, অথচ $1 ট্রিলিয়ন ইকোনমির কথা বিএনপি বলে আপনারা চমকে গেছেন। দেখলাম যে বিডার ইনভেস্টমেন্ট সামিটে বিএনপি বলেছিল $1 ট্রিলিয়ন ইকোনমির কথা 2031-এ। $1 ট্রিলিয়ন ইকোনমি, হোয়াট ইফ আই টেল ইউ যে এতদিনে আমাদের $1 ট্রিলিয়ন ইকোনমি থাকার কথা ছিল? হোয়াট ইফ আই টেল ইউ দ্যাট আমরা সিস্টেমেটিক্যালি লুটেড হয়েছি? হোয়াট ইফ আই টেল ইউ যে আওয়ামী লীগ বিগত 15 বছরে প্রতি বছর $4 লাখ কোটি টাকা করে ট্যাক্স নিয়ে ক্লাইমেট ফান্ড থেকে আমরা $20 বিলিয়ন বেশি পেয়েছি, আমরা বিদেশ থেকে $100 বিলিয়ন বেশি অনুদান এনেছি। এই টাকাগুলো কোথায়? আমাদের দেশে থাকার কথা ছিল। শুধুমাত্র একটা শহরের কথা বলি, আমি প্রফেশনালি একজন হোটেল বিজনেসম্যান, আমি কক্সবাজারে আমাদের বিজনেস আছে। তো কক্সবাজারে গত 20 বছরে, গত 6 বছরে 2017 পর থেকে $3 বিলিয়ন মতো ঢুকেছে। কক্সবাজার জীবনযাত্রা চেঞ্জ হয়ে গেছে, কক্সবাজার প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে, মানুষজনের পকেটে টাকা ঢুকেছে। এই সেম স্কেলে বাংলাদেশকে চিন্তা করেন আপনারা, গত 15 বছর লুটিং হয় নাই? লুটিং না হলে টাকাগুলো কোথায় গেছে? কক্সবাজারে কি লুটিং হয় নাই? কক্সবাজারে কি আসলে ইনফ্লেশন হয় নাই? হয়েছে তো, সবকিছুই হয়েছে, কিন্তু জনগণের হাতে টাকাটা গেছে। কিন্তু আমাদের দেশে যা অনুদান এসেছে কোনো টাকাই জনগণের হাতে যায় নাই। 2024-এর 5ই অগস্ট যদি আমাদের অভ্যুত্থান না হতো, 2024-এর 5ই সেপ্টেম্বর হতো, সেপ্টেম্বরে যদি না হতো অক্টোবরে হতো, কারণ আমাদের অর্থনীতি ওয়াজ অন দ্য ব্রিঙ্ক অফ আ কোলাপস। অর্থনীতি যে কোনো সময় ভেঙে পড়তো, এবং আমাদের যে অভ্যুত্থানটা হয়েছে এটা সম্পূর্ণ অর্থনৈতিক কারণে। মেক নো মিস্টেক যে আওয়ামী লীগ আসলে কোটা আন্দোলন তো কোনো আসলে অজুহাতই না, ইট ওয়াজ জাস্ট এ কনটেক্সট, তাই না? তো সবাই জানতো, মানুষ ভেতর ভেতর খুঁজছিল। আমাদের বেকারত্বের হারে আমরা এখনো শীর্ষে। দেশে আসলে একজন বলেন যে 27 লাখ মনে হয় বেকার, এটা একটা কাজের গরু আসলে। আর দেশে অ্যাটলিস্ট 1 কোটি মানুষ বেকার এখন। হ্যাঁ, ঢাকা শহরে আপনারা দেখছেন যে অন্তত 15 লাখ মেশিন রিক্সা আছে। প্রত্যেকদিন আমরা মেশিন রিক্সাওয়ালাদের অজস্র গালি দেই, কিন্তু এই লোকগুলো তো আসলে কাজ নাই। এরা যদি মেশিন রিক্সা না চালাতে পারে, চুরি করবে, ডাকাতি করবে, তখন আপনি কি করবেন? মেশিন রিক্সা তো পরিবেশ বান্ধব। আপনি বাসগুলোকে থামাতে পারছেন না। 15 বছর, 16 বছর, 20 বছর হয়ে গেছে, ঢাকা শহরে 2/3 বাস হলো ফিটনেস বিহীন, সেগুলোকে আমরা থামাতে পারছি না। কিন্তু মেশিন রিক্সাওয়ালাদের, আমি কিন্তু মেশিন রিক্সাকে পছন্দ করছি বলে এটা না, কিন্তু আমি কক্সবাজার উদাহরণে যাবো। কক্সবাজার কোনো কালো ধোঁয়া নেই, বিকজ কক্সবাজারের সবকিছু ইলেকট্রিক, কক্সবাজার সব কমিউট ইলেকট্রিক। সো কক্সবাজার কোনো কালো ধোঁয়া নেই। ঢাকা শহরে প্রচুর কালো ধোঁয়া, বিকজ ঢাকা শহরে প্রচুর বাসে চড়া ইজ গুড। বাস অনেক জায়গা স্পেস আমাদেরকে সেভ করে, কিন্তু এট দ্য সেম টাইম বাসটা কিন্তু পরিবেশ বান্ধব না। আমরা আমাদের দেশের সবকিছুকেই আমাদের বিপক্ষে নিয়ে যাচ্ছি। উই আর স্লোলি কিলিং আওয়ারসেলভস in this city, in this country.
আমাদের বক্তারা প্রত্যেকেই খুব প্রয়োজনীয় কথা বলেছেন, তবে সবচেয়ে ভালো লেগেছে আমাদের সম্ভবত ইউএন এর একটা ভাইয়া বলেছেন যে প্রিন্স মামুনের কথা, তিনি প্রিন্স মামুনের কথা উচ্চারণ করেন নাই, কিন্তু দুবাইয়ে ল্যাম্বরগিনি সে চালাচ্ছে এটা উনি বলেছেন। উনি দুবাইয়ে ল্যাম্বরগিনি হয়তো ওই আরাব খানের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেছেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের দেশে আমরা চাকচিক্যটাকে বেশি প্রাধান্য দিচ্ছি, যেহেতু আমরা দীর্ঘদিন ভাত খেতে পারি নাই। হ্যাঁ, দীর্ঘদিন আমাদের দেশে দুর্ভিক্ষ হয়েছে, বেশ কয়েকটা দুর্ভিক্ষ হয়েছে, এখনো আমাদের বায়োলজিক্যাল আর্টস হলো ভাত খাওয়া বেশি বেশি। ফাহাম আব্দুল সালামের একটা ইয়ে আছে যে আমরা বেশি বেশি ভাত খাবো। হ্যাঁ, ভাত খাওয়া কমা দেন, দেখবেন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, বায়োলজিক্যালি প্রুভেন। তো গেটিং ব্যাক টু দ্যাট, এখন আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে তো চমৎকার বলেন, চমৎকার লেখেনও নিশ্চয়ই, কিন্তু আপনাদের ফেসবুকে ফলোয়ার প্রয়োজন আমি জানি না, কিন্তু আপনাদের আরো বেশি লিখতে হবে, আরো বেশি বলতে হবে, আপনাদের মতো আরো 10,000 মানুষ বানাতে হবে, কারণ প্রিন্স মামুনের ফলোয়ার কিন্তু 1 মিলিয়ন। এটা ভুলে গেলে চলবে না, মানুষ যা দেখে তাই শেখে। আপনারা যদি মানুষকে শেখাতে না করতে পারেন, এডুকেট করতে না পারেন, তাহলে এই দেশের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। আজকে আমি প্রোগ্রামটা কনক্লুড করতে হবে আমার, কিন্তু আমি আশার বাণী নিয়ে কনক্লুড করতে পারবো না, বিকজ আমাদের জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। $7 বিলিয়ন প্রত্যেক বছর লোন সার্ভিসিং করতে হবে আমাদের। এই বছর $6.5 বিলিয়ন লোন সার্ভিসিং করতে হবে। লোন সার্ভিসিং মানে হলো আওয়ামী লীগ যে লোনগুলো নিয়ে গেছে এই টাকা আপনার দিতে হবে। বর্তমানে সরকার আসার পরে এত গালিগালাজ করি আমরা এই সরকারকে, কিন্তু গালিগালাজ করাটাই তো আসলে জনগণের ধর্ম। সরকারকে জনগণ গালিগালাজ করবে, সরকার আসলে নিজেকে রেকটিফাই করবে, এটাই হওয়া উচিত। কিন্তু সরকার আসার পরে $7-8 বিলিয়ন রিজার্ভ কিভাবে বেড়ে গেল? আমাদের ইম্পোর্ট আস্তে আস্তে বাড়ছে, আমাদের পারচেসিং ম্যানেজার ইন্ডেক্স দেখলে দেখা যাবে দেশের ইকোনমি আস্তে আস্তে মুভ করা শুরু করছে স্টলমেট থেকে। কিন্তু আওয়ামী লীগ যে $4 বিলিয়ন গ্যাস, সার এবং এনার্জি বিল বকেয়া রেখে গিয়েছিল, এই সরকার তার প্রায় 70% দিয়ে দিয়েছে। এখনো $1.5 বিলিয়ন মতো বাকি আছে, এটাও দেওয়ার প্রসেসে আছে। কিন্তু এই সব কিছুর পরেও সরকারের শুধুমাত্র অনেক শর্টকামিংস থাকতে পারে এই সরকারের, কিন্তু এটা একটা জনগণের সরকার, এটা অনির্বাচিত সরকার, কিন্তু জনগণের সরকার। চাপ দিলে এই কথা শোনে, এই জন্য বেশি চাপ দিলে আসলে ছোট ছোট গ্রুপ, এই জন্য পিনাকিরা বিদেশ থেকে হুঙ্কার ছাড়লে আসলে দেশে একটু সমস্যা হয়ে যায়, কারণ সরকারটা খুব দুর্বল। কিন্তু এট দ্য সেম টাইম এটা একটা জনগণের সরকার, এটা আমাদেরকে রিকগনাইজ করতে হবে। কিন্তু এট দ্য সেম টাইম আমরা নির্বাচনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করলে হবে না। বাংলাদেশের যে বিগত দিনগুলোতে যে সমস্যাগুলো এসেছে, রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বৈদেশিক সমস্যা, ভূ রাজনৈতিক সমস্যা, প্রত্যেকটা জিনিস যদি গোড়ায় ফিরে যাওয়া যায়, তাহলে বাংলাদেশের নির্বাচনহীনতা, গণতন্ত্রহীনতা এবং বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতির একটা অনুপস্থিতি, সেটাকে আপনারা দেখবেন যে মূল কারণ হিসেবে। আপনি বলতে পারেন যে হাসিনা যদি মাহাথিরের মতো করতো বা পার্ক চুং হির মতো করতো সাউথ কোরিয়া, তাহলে কি হতো? পার্ক চুং হি কিন্তু সাউথ কোরিয়ার একজন গ্রেটেস্ট মিলিটারি ডিক্টেটর ছিলেন 1961 থেকে 1979 পর্যন্ত। সাউথ কোরিয়ার যে চেবল থিওরি, পরিবারগুলোকে তারা 40 থেকে 50টা পরিবারকে তারা স্টেট থেকে স্পন্সর করেছিল, এবং তারা আমরা যে বাংলাদেশে গাড়ি চালাই সাউথ কোরিয়ান গাড়িগুলা, হোন্ডাও একটা চেবল ফ্যামিলি। তো আলটিমেটলি পার্ক চুং হি কিন্তু তার স্পাই মাস্টারের হাতে মারা গেছেন, মানে তার ইন্টেলিজেন্স চিফের হাতে। তো স্বৈরশাসকের মৃত্যু কিন্তু বা পরিণতি কিন্তু কখনো সুখকর হয় না, কারণ মানুষের কথা বলার অধিকারের চেয়ে আমরা আর কোনো কিছু এতটা বেশি পছন্দ করি না। পেটে ভাত না থাকুক, আপনি যে ভাত দে হারামজাদা, না হলে মানচিত্র খাবো, এরকম একটা অবস্থা। হ্যাঁ, আপনার কথা বলতে দিতে হবে। এখন আমি আর বেশি সময় নিব না, ইউ গাইজ মাইট বি ভেরি মাচ টায়ার্ড লিসনিং টু মি। আরেকটা বিষয় আমি একটু কথা বলবো আমাদের এনার্জি সিকিউরিটি নিয়ে, এটা একটা খুবই আসলে ক্রাইং নিড। আমি একটু আগে আমার জুনিয়র শায়নের সাথে কথা বলছিলাম যে আমাদের দেশে ইকোনমিক যে অ্যাক্টিভিটি বা হসপিটালগুলো যে চলে, কলেজগুলো চলে, ইউনিভার্সিটিগুলো চলে, আমাদের লাইট জ্বলছে, প্রত্যেকটা কিন্তু ইম্পোর্টেড ফুয়েল দিয়ে, বিদেশ থেকে আসছে এই ফুয়েল। তেল বলেন, গ্যাস বলেন, আমাদের দেশে প্রত্যেক দিন 3.5 মিলিয়ন কিউবিক ফিট গ্যাস লাগে, যার মাত্র 1 মিলিয়ন কিউবিক ফিট আমাদের পেট্রো বাংলা দেয়, বাপেক্স দেয়। বাকিটা কিন্তু শেভরন দিচ্ছে, বাকিটা কিন্তু সামিট দিচ্ছে। আমাদের এনার্জি সিকিউরিটি শুধুমাত্র একটা পরিবার, আজিজ খান পরিবার ধ্বংস করে গেছে গত 16 বছরে। বাংলাদেশের এই বিষয়গুলো নিয়ে কয়জন কথা বলছে? কারণ বাংলাদেশের গণমাধ্যম আজিজ খানের হাতে। প্রথম আলোর একজন ট্রাস্টি হলেন আজিজ খান,
গত 16 বছর ধরে আমাদের ভয়েস তারা রুদ্ধ করে গেছেন, কিন্তু এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে এই অল্টারনেটিভ ভাবে। আমরা আজকে এই প্ল্যাটফর্মে বসেছি, আমাদের প্রত্যেকের রাজনৈতিক মতাদর্শ আছে, আমি অস্বীকার করব না, কিন্তু আমাদের জাতীয় স্বার্থে এক হতে হবে। আজিজ খানদের আমাদের আটকাতে হবে, এটা হলো মূল কথা। আমি আজিজ খানকে আটকাতে গিয়ে যদি আওয়ামী লীগ আটকে যায়, এটা তো আমার কিছু করার নাই। হ্যাঁ, তো আমাদের এনার্জি সিকিউরিটি কিন্তু মূল বিষয়। আমাদের দেশে 22টা ব্লক আছে। শেখ হাসিনা খুব ঘটা করে সমুদ্র বিজয় উদযাপন করেছিলেন 2011 সালে, কিন্তু এরপর আমরা দেখেছি যে কোনো ব্লকে এনার্জি এক্সপ্লোরেশন করা হয় নাই। ভারতের ওএনজিসি বিদেশকে 3টা অফশোর ব্লক দিয়ে রাখা হয়েছিল, তারা দীর্ঘদিন সময় নষ্ট করেছে, কোনো প্রোডাক্টিভিটি নাই। আমাদের দ্রুততম সময়ে বাপেক্সকে কার্যকর করতে হবে, আমাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করতে হবে, আমাদের পলিটিক্যাল কন্টিনিউশনকে ইনশিওর করতে হবে। আমাদের ডেমোক্রেটিক আপলিফটিং মাত্র শুরু হয়েছে পলিটিক্যাল আপহিভেলের মাধ্যমে, কিন্তু এই প্রসেসটা কন্টিনিউ করতে হলে আমাদের 5 বছর পর পর নির্বাচন দরকার। এই জন্য আপনাদের সবাইকে আমি আজকে বলবো, বাংলাদেশ ডায়ালগের পক্ষ থেকে আমরা যখন আপনাদেরকে নির্বাচিত করেছি, আপনাদের কার কি পলিটিক্যাল ভিউজ এটা নিয়ে আমরা কথা বলবো। দিস ওয়াজ নট আওয়ার ক্রাইটেরিয়া। আপনারা সমাজে কে কি করছেন, কতটুকু ইফেক্টিভ কাজ করছেন, সেটাই আমাদের ক্রাইটেরিয়া ছিল। আপনারা যার যার অবস্থান থেকে ইলেকশনের প্রয়োজনীয়তা যদি মনে করেন যে এটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আপনারা প্রিচ করেন। আপনারা ডিসইনফরমেশনের বিরুদ্ধে নিজ নিজ দায়িত্বে ক্যাম্পেইন করেন, বিকজ আপনাদের দিকে দেশে মানুষ চেয়ে আছে। এই কথাটা শুনতে অনেক ক্লিশে শোনালেও এটা সত্যি। বিকজ আপনি যদি শিক্ষিত মানুষ এবং গুড ফেইথওয়ালা মানুষ যদি একত্রিত না হয়, আপনার খারাপ ফেইথে ব্যাড ফেইথের মানুষরা কিন্তু একত্রিত হবে। এখানে ইকোনমিক্সে অনেকে আছেন, আমি নিজেও অর্থনৈতিক ছাত্র। অর্থনীতিতে একটা টার্ম আছে ক্রাউডিং আউট। ক্রাউডিং আউট বলতে বোঝায় যে আপনি যখন সমাজে অনেক খারাপ মানি ঢুকে, মানে আপনার যখন লোনের ডিমান্ডটা খারাপ লোন আসে, তখন আপনার ভালো লোনের ডিমান্ডটা কমে যায়। একইভাবে আমাদের সমাজে যদি খারাপ মানুষরা একত্রিত হওয়া শুরু করে এবং ভালো মানুষরা যদি একত্রিত না হয়, তাহলে কিন্তু ওই প্রিন্স মামুনরাই কিন্তু জিতে যাবে। আমি প্রিন্স মামুনকে খারাপ বলছি না, সে দুবাইয়ে ল্যাম্বরগিনি চালাচ্ছে। আপনারাও যাতে বাংলাদেশে আমরা ল্যাম্বরগিনি চালাতে পারি সবাই, বা ল্যাম্বরগিনি না চালালেও ল্যাম্বরগিনির হাই ক্লিয়ারেন্স খুব কম, 1 ইঞ্চি। ঢাকা শহরে চাইলেও ল্যাম্বরগিনি চালানো সম্ভব না, যে পরিমাণ পথহল। তো ল্যাম্বরগিনি চালানোর ব্যবস্থা যাতে আমরা করতে পারি ঢাকায়, এই সিকিউরিটিটা যাতে আমরা আনতে পারি। আমাদের নির্বাচন দরকার, তার চেয়ে বেশি দরকার গুড ফেইথ, তার চেয়ে বেশি দরকার কথা বলা। এই জন্যই বাংলাদেশ ডায়ালগ আপনাদেরকে আমন্ত্রণ করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিং হিয়ার টুডে। আসসালামু আলাইকুম।